দেশে দুর্নীতির অভিযান, প্রতিরোধ এবং ব্যবসায়ীদের প্রতিরক্ষা নিয়ে কিছু কথা বলার প্রয়োজন বলে মনে করছি। এতে করে কারো দোষ বা কারো পিছনে কথা বলা নয়, বরং যদি এই কথাগুলোর মাধ্যমে সাধারণ মানুষ, দেশের সরকার, ব্যবসায়ীরা সকলেই কিছু সত্য তথ্য অনুধাবন করতে পারে, সেটাই আমার লক্ষ্য। হয়তো কারো স্বাভাবিকভাবে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, এটা তো যেতেই পারে। কিন্তু এখান থেকে মৌলিক যে শিক্ষাটা, ওই শিক্ষা যদি আমাদের কাজে আসে, সেটা দেশ, জাতি, ব্যক্তিগতভাবে সবাই কিন্তু উপকৃত হবে। দেখা যায় বাংলাদেশের যে বাস্তবতা সেটা হলো যে বাংলাদেশের মানুষ দূরদর্শী না এবং দুর্নীতি প্রতিরোধ করতে জানে না। প্রতিরোধ না করে দুর্নীতি যেখানে হচ্ছে অথবা ছড়াই গেছে, ওই আগায় যাইয়া আমরা চিন্তা করি যে এইটাকে কেমনে আনলো, আপনি আনলেন কেন। যেমন ধরেন একটা উদাহরণ দেই, আমরা মাদক সম্রাট বদির নামটা সবাই চিনি বা জানি। বদি সাহেব কক্সবাজার রামুর এমপি ছিলেন এবং তাকে মাদক সম্রাট হিসাবে খেতাব দেওয়া হয়েছে। তাহলে মায়ানমার থেকে যত মাদক আসতো, ধরত যে তার নলেজে থাকা বা তার জ্ঞাত অথবা অজ্ঞাতসারে হলে তার মোটামুটি একটা ছত্রছায়া কিন্তু এগুলো আসছে। ওখান থেকে প্রতিরোধ করা হয় নাই, বরং তিনি সম্রাটে রয়ে গেছেন। কি হলো, ছোট একটা দোকানে বা কোনো ব্যক্তি পর্যায়ে যদি পকেটে কোনো একটা মাদক পেয়েছে অথবা পুলিশ তাদেরকে মাদক ঢুকিয়ে দিয়েও ধরছে, সেইটা নিয়ে কেস মামলা হয়েছে, কিন্তু বদি সাহেবের এটা নিয়ে কিছু হয় নাই। তাই বদি তাকে ছত্রছায়া দিল কে? সেই জেলও যে সাবেক সরকার। তাহলে এই সাবেক সরকার যে এই বদির মতো লোক পারলেন, তাতে করে শত শত লোক কিন্তু এই মাদকের যন্ত্রণায় একেবারে জেলে পয়সাও মরছে, এরকম লোক আছে বা মারাও গেছে বিভিন্ন রকম। তাহলে মূল উৎসকে সেটা আমরা খুঁজি না, যাকে পাইছে তাকে খোঁজা হয়। বলা হচ্ছে আমরা আসেন 2 নম্বর উদাহরণে, যে আমরা ইন্ডিয়া অথবা ইসরায়েলের কোনো পণ্য নিব না। এরকম অনেক কথা আসছে যে ইসরায়েলের পণ্য কিনবো না, ইন্ডিয়ার পণ্য কিনবো না। খুবই ভালো কথা। আচ্ছা, পণ্য কিনবো না, বর্জন করব, খুব ভালো। কিন্তু আমরা কি এরকম কোনো পদক্ষেপ নিতে পারিছি যে ইন্ডিয়ার যে পণ্যটা আমরা কিনবো না অথবা ইসরায়েলের যে পণ্য আমরা কিনবো না, ঠিক ওই রকম বা অনুরূপ কোনো পণ্য আমরা নিজেরা উৎপাদন করব এবং ওদের থেকে কম দামে একটু ভালো মান উৎপাদন করে মার্কেটে সাশ্রয়ীভাবে বিক্রি করব। তাহলে কি আমরা সেখান থেকে দেশি, আন্তর্জাতিক সমস্ত জায়গাতে আমরা সাপোর্ট পেতাম না? আমরা সেই পদক্ষেপ ব্যক্তিগতভাবেও নেইনি এবং সরকারিভাবেও নেওয়া হয় নাই। তাহলে আমরা যে বলছি এটা কিনবো না কিনা, আমরা কি করছি? তৃণমূল থেকে বলতেছি আমরা কিনবো না। লাভটা কি? আপনি না কেনেন, কিন্তু কাছাকাছি প্রয়োজনীয় পণ্য যদি আপনি না পান, তাহলে আপনি কিনো বলে তার প্রতিরোধ করা হবে না, বরং প্রতিরোধটা হলো যে আপনি অনুরূপ পণ্য নিজেরা উৎপাদন করবেন। করলে আপনার পণ্যটা যদি দাম একটু কমাই দিতে পারেন, পণ্যের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে অটোমেটিক্যালি তাদের পণ্য বা তাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এটা আমরা করিনি। আসুন আইনের ব্যাপারে যদি বলি, আমাদের এই বিগত 54 বছরে যত সরকারি যত আইনগুলো আসছে, অধিকাংশ আইন এর মূল তন্ত্র ছিল সরকারকে সুরক্ষা করা। সরকারি আইনগুলো হয়েছেই সরকারকে সুরক্ষা করার জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণকে সুরক্ষা করার জন্য কোনো আইন হয়েছে বলে আমার জানা নেই। কোনোটা দৈবিক কারণে সরকারকে সুরক্ষা করতে জনগণের উপর কিছুটা পড়েছে, তাছাড়া নয়। তাহলে এই 54 বছরে যত সরকার আসছে, তার মধ্যে বিশেষ করে বিগত 16 বছরের যে সাবেক সরকার ছিল, তারা যে আইনগুলো পরিবর্তন করছে, প্রত্যেকটা আইন তাদের সরকার, তাদের সাঙ্গপাঙ্গ, তাদেরকে রক্ষা করার জন্য আইন করা হয়েছে এবং সেই আইন করে ওটা জনগণের উপরে খড়গ হস্তে চাপিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। আর জনগণ যদি সেইটা না মানছে অথবা মানতে পারে নাই, তাদের সক্ষমতার বাহিরে ছিল, তখনই আবার আর একটা দল দিয়ে জনগণের উপর চাপিয়ে পড়ছে অভিযানের নাম নিয়ে। আমি একটা এক্সাম্পলে প্রথমে যাই।
গাড়ির উপরে টিন আরোপ করা। আমরা যারা প্রাইভেট কার ইউজ করি আমরা জানি যে 2010 সালের আগে গাড়ির উপরে কোনো টিন ছিল না। কোনো এক সময় এনবিআরে আমরা তখন ডক্টর নাসিরউদ্দিন স্যার ছিলেন এনবিআর চেয়ারম্যান, ফার্স্ট সেক্রেটারি ছিলেন ডক্টর খয়রুজ্জামান স্যার। তখন তাদেরকে আলাপ আলোচনার অনেক বিশদ আলোচনা ছিল। সেখানে বলেছিলাম, স্যার গাড়ির আপনার প্রতিটা গাড়ির ইম্পোর্ট ট্যাক্স আপনি বাড়াচ্ছেন, ইম্পোর্ট ট্যাক্স দিয়ে প্রতি বছর আপনি কয় টাকা কামান? যদি 30,000 গাড়ি প্রতি বছর আসে, 3 লাখ টাকা করে যদি বাড়ান প্রতি বছর, তাহলে আপনার 900 কোটি টাকা হয়। আর বাংলাদেশে গাড়ি আছে 15 লক্ষের উপরে, তখন এখনও তো আরও বেশি আছে। প্রতিটা গাড়ির উপরে যদি 20,000 করে টিন দেওয়া হয়, তাহলে এখান থেকে আপনি 3,000 কোটি টাকা কামান। আর এই 3,000 কোটি টাকা দিয়ে আপনি রিক্সা ভ্যান যারা আছে তাদের ন্যাশনাল ডাটাবেজের আওতায় না, তাদেরকে আপনি 900 কোটি টাকা আপনার বাদ দিয়ে 2100 কোটি টাকা যদি এদের পিছনে বিনা সুদে 5 বছরের জন্য দিয়ে দেওয়া হয় ন্যাশনাল ডাটাবেজে, তারা চলে যাবে, দে উইল গো টু দ্য প্যাভিলিয়ন, দে উইল নট কাম টু ঢাকা টু পুল দ্য রিক্সা এগেইন। তাহলে হবে কি, তারা পুনর্বাসন হবে এবং 5 বছর পরে তাদের থেকে ওই টাকাটা, মূল টাকাটা 4টা বা 5টা কিস্তিতে নিয়ে দেন, তারা স্বাবলম্বী হয়ে যাবে। কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়নি, বরং করা হলো কি, গাড়ির উপর টিন আরোপ করা হলো, সরকার বেনিফিট হলো। মজার ব্যাপার হলো যে ধরুন 1800 সিসির একটা গাড়ি, আমার একটা গাড়ি আছে 1800 সিসির, আমার গাড়িটা আমি ট্যাক্স দেই 50,000 টাকা। কিন্তু আরও বিপজ্জনক হলো, আমি ট্যাক্স দেই 50,000 টাকা, সেটা কি অ্যাডভান্স ট্যাক্স। আগামী বছরে আমি কত টাকা ইনকাম করবো কি না করবো নোবডি নোজ, আমি লস করবো কিনা তাও জানি না। কিন্তু গাড়িটা রাখছি বিধায় 50,000 টাকা ট্যাক্স দিচ্ছি, কিন্তু ওই 50,000 টাকার উপরে আরও 7.5% আপনার ভ্যাট আরোপ করা হচ্ছে। কোন নীতিতে? এবং সেইটা আরও 5.5% 57,000 টাকা ট্যাক্স হচ্ছে। এখন আমার 28 বছর আগের যে গাড়িটা, মার্কেটের গাড়িটার ভ্যালুই আছে 5.5 লাখ টাকা, এই 5.5 লাখ টাকার উপরে আমি এই গাড়িতে ট্যাক্স দিচ্ছি 57,000 টাকা। আর এই 18 সিসির নূতন বা লেটেস্ট মডেলের একটা গাড়ি, যদি 21 মডেল 20 মডেলের একটা গাড়ি নেই, সেটার দাম আছে ধরুন 90 লাখ টাকা। এই 90 লাখ টাকার উপরে একই ট্যাক্স। তাহলে সরকার, যে আগে সরকার বা সাবেক সরকার এই যে আইনটা করলো, আইনটা কি ন্যায়সঙ্গত হলো কোনো যুক্তিতে? আর এইটার উপরে এই আইন প্রয়োগের জন্য যাদেরকে প্রয়োগকারী হিসেবে লাগালেন, তারা এখন বলছেন যে তারা ফাটাকেস্টের মতো বড় বড় আইন প্রয়োগ করে, ব্যবসায়ীরা চুরি করে, গাড়িওয়ালারা চুরি করে। এইরকম যদি আপনি ব্যর্থ আইন, মিথ্যা আইন, অন্যায় আইন, সরকারের স্বার্থে করা আইন, এইগুলো বাস্তবায়নের জন্য যারা কাজ করে, তারা কি দুর্নীতিগ্রস্ত নন? তারা কি অন্যায় করেননি? এটা বুঝতে আর একটু সংক্ষেপ। ধরুন এই 2024 জুলাই আগস্টে যে আন্দোলন হলো, আন্দোলনের শেষ মুহূর্তের আগে হুকুমের আসামি ছিলেন কে? ধরুন শেখ হাসিনা। হুকুম করলেন ব্রাশ ফায়ার মারো, ছাত্রদেরকে প্রতিরোধ করো। ছাত্রদেরকে, জনতাকে, সবাইকে প্রতিরোধ করার জন্য ব্রাশ ফায়ার শুরু করছিলেন। কিন্তু তোপের মুখে এরা এতটাই আগ্রাসী ছিল যে তারা ব্রাশ ফায়ারকে ভয় করেনি। তখন আপনারা ছেড়ে পালিয়ে গেলেন। কিন্তু এই ব্রাশ ফায়ার অথবা গুন্ডিদের বলে যারা মারছিলেন, যে সমস্ত পুলিশ, র্যাব, বিডিআর, তারা হুকুমের আসামি ছিলেন। কার? অন্যায় হুকুমের আসামি। আর তারা যারা সাধারণ জনকে মারছেন, তারা কি দায়ী না? নাকি তারা সরকারের হুকুম অন্যায়ভাবে করলেও আপনি অন্যায় হুকুমই মানবেন? বিবেক উৎকর্ষিত করুন। আপনার বাবা যদি আপনাকে অন্যায়ভাবে বলেন যে এই অন্যায় কাজটা করুন, আপনি কি বাবার আদেশ মানার জন্য অন্যায়টাই করবেন? তাহলে আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে কেন? ইবলিসই তো বলে যে আপনি অন্যায়টা করেন, এই অন্যায় করেন, তাহলে তো বিবেকের উৎকর্ষিত হলো কী করে? সুতরাং যারা লেখাপড়া করছেন, বিভিন্নভাবে স্কলার হয়েছেন, তারা যদি কোরআনের জ্ঞান অর্জন না করে লেখাপড়া থাকেন, তাহলে বিবেক উৎকর্ষিত হবে না। তারা অন্যায় কাজকে বুঝবে না, যেটা অন্যায় তারা ওই কাজটা করবে তার চাকরি রক্ষার্থে। আপনার চাকরি ভালো নাকি বিবেকের উৎকর্ষিত করে জনগণকে সেভ করা ভালো? আসুন এবার ব্যবসায়ীদেরকে এটাও বলা হচ্ছে যে আমরা ব্যবসায়ীকে সার্টিফিকেট দিই না, কারণ আজকে যে ব্যবসায়ী ব্যবসা করছে, কালকে সে আবার অন্যায় করবে, তাহলে সার্টিফিকেট কারে দেবো? আমি বলি
আমরা তো সরকারকেও সার্টিফিকেট দিতে পারি না। সরকার ক্ষণে মুহূর্তে ভালো করে, একটু পরে অন্যায় করে। সরকারের সাথে সংশ্লিষ্ট যারা প্রজাতন্ত্র কর্মকর্তা কর্মচারী আছে সবাই তো সেই অন্যায়ের সাথে জড়িত। আপনাদেরকে আমরা সার্টিফাইড করি কীভাবে? পারি না। এভাবেই আমরা ব্যবসায়ীদের ক্যারেক্টার যেমন সার্টিফিকেট দিতে পারেন না, আমরা কিন্তু আপনাদেরকে সার্টিফাই করতে পারি না। কারণ আপনার জন্য এই আইন যদি পরিবর্তন হয়, আপনিও নীতি পরিবর্তন করতে বাধ্য। তাহলে আপনাকে আমরা সার্টিফাই করি কীভাবে? এ পর্যন্ত যত এই 54 বছরে আইন দেখলাম, ব্যবসায়ীদেরকে স্বার্থ রক্ষার্থে কোনো আইন করা হয়নি। সরকারকে রক্ষার্থে ব্যবসায়ীরা নিজের টাকা খরচা করিয়া, শ্রম দিয়া, রিস্ক নিয়া ব্যবসায় নামবে, আর তার উপরে সকল আইন আপনারা চালু করছেন। বিগত সরকার আমলে আনিস ভাইয়ের আমলে আসলে দেখলাম হঠাৎ করে 3000 টাকা ট্রেড লাইসেন্সের উপরে অ্যাডভান্স একটা উচ্চ কর। কোন ভিত্তিতে, কোন দলিল ভিত্তিতে, কোন জানলাম আমরা জানতেও পারলাম না, চালাই দিল, মানতে হবে। মানে সরকার যা মনে চায় তাই জনগণের উপর চাপিয়ে দেবে, মানতে হবে। এই জন্য আমাদের সকলের দরকার জবাবদিহিতামূলক সরকার এবং কোরআন জানা সরকার, কোরআনের নীতি জানা সরকার। তাহলে আমরা এই ভোগান্তিতে আমরা পড়তেই থাকব। এভাবে আমরা যখন তুলনা করি তখন এই টি, ভ্যাট, ট্রেড লাইসেন্স এগুলো যতবার করা হবে, এমনকি আমি বাহির থেকে একটা মাল ইম্পোর্ট করলাম, আমি ট্যাক্স পাট সব দিয়ে আসছি, উৎপাদন করলাম, দিলাম, কিন্তু ওই একই মালটা যতবার যত জায়গায় সেল হবে প্রতিটা জায়গায় ভ্যাট বসানো আছে। তা প্রতিটা জায়গায় যদি 7.5% অথবা 15% ভ্যাট বসানো থাকে, তাহলে পণ্যের দাম বাড়বে না, তৃণমূল বাড়বে। আর সেই ক্ষেত্রে আপনি বলেন অভিযান করে ব্যবসায়ীদেরকে কেমনে চাপাইয়া অভিযান করবেন, সেইটাকে আপনি বাহবা করছেন। দেখুন তো কতটা অন্যায় করা হচ্ছে। একটু মানসিকভাবে প্রত্যেকটা মানুষ চিন্তা করুন। ধরুন আমি ব্যবসা করি বিধায় আমি এটা বুঝতে পারতেছি, আমি টিন ভ্যাট দিয়া সরকারকে মনে করেন প্রতি বছর 50,000 বা 1 লাখ টাকা দিচ্ছি। এই টাকাটা দিচ্ছি কেন? সরকার আমার উপর আইন চাপিয়ে দিছে, আমার দিতে বাধ্য। কিন্তু আজকে যদি ব্যবসাটা গুছাই ফেলে তখন থেকে টাকাটা দেওয়া লাগবে না। আমি যদি দালালি করি, সরকার একটা পিয়নের চাকরি করি, তখন আমি যদি মারাও যাই তাহলে ওই মুহূর্তে পর্যন্ত সরকারের কাছে আমি পাবো, সরকার আমার কাছে দেয় না, তার আমি সরকার কাছে পাবো না। আর আমি ব্যবসা করি বিধায় এই মুহূর্তে যদি মারা যাই তাহলে আমার ইউটিলিটি বিল, অমুক বিল, সমুক বিল, যত পেন্ডিং বিল আছে সরকারের যত টাকা আছে সেই সরকার আমার সন্তানদের থেকে নিয়ে নিতে ছাড়বে। তাহলে আমি যে 20 বছর ধরে, 30 বছর ধরে বা 50 বছর ধরে সরকারকে আমার টাকা দিয়েই গেলাম, সরকার আমাকে কি দিল? কিছুই না। উপকার কি করলো? কিছুই না। তাহলে আমরা কি দাবি করতে পারি না ব্যবসায়ী হিসেবে যে ঠিক আছে আমরা যে টিন দেই, ভ্যাট দেই, তার একটি অহিচ্ছা একটি টাকা দিয়ে সরকার আমাদের নামে একটা ইন্স্যুরেন্স করুক বাংলাদেশ ব্যাংকের থ্রু থেকে। ওই ইন্স্যুরেন্সটা করা থাকবে। আমরা যদি কখনো বিপদে পড়ি কোনো যৌক্তিক কারণে, আমরা আমাদের বিপদের কারণ সহ যৌক্তিক অবস্থা নিয়ে আমি ব্যাংক সহ সরকারকে অ্যাপ্লাই করলাম, সরকার আমাদের টাকার থেকে আমাদেরকে একটা সাবসিডি দিল, যে টাকা দিয়ে আমি আবার ব্যবসাকে রিবিল করতে পারি, আমরা উঠে যেতে পারি, আবার সরকার সেই টাকা ফিরিয়ে দেবো বিনা সুদে। আমাদের সেখানে না করে আমরা আবার ধর্ণা ধরবো, জমি বিক্রি করব, টাকা নেব, আবার ওইখান থেকে আমার সরকার দিতে হলে আমরা তো দিতে হয়রান হচ্ছে। সুতরাং উদ্যোগে এদেশে ক্যাবিনেট তৈরি হবে, উদ্যোক্তা তো তৈরি হবে না। উদ্যোক্তা তৈরির প্রতিরোধ হচ্ছে, উদ্যোগ তৈরির বন্ধ প্রতিবদ্ধকতা হচ্ছে সরকারি আইন ও নীতি। আর যারাই মাঠে কাজ করছেন তারা উদ্যোক্তা তৈরি হতে দিচ্ছেন না। এভাবে সিস্টেম ব্যারিয়ার করে আমাদেরকে পদে পদে হয়রানি করা হচ্ছে। সরকারের এই যেগুলো চালু হচ্ছে এগুলো না করে সরকার যদি ব্যবসায়ীদের রক্ষার্থে এভাবে করা হতো যে কোনো একটি ইন্ডাস্ট্রি করবে, একটা ইন্ডাস্ট্রিতে অনেক ফান্ডিং লাগবে যেটা যোগান দিতে হবে, তাহলে সরকারের আইডেল টাকা আছে সেই টাকা দিলে ওই ইন্ডাস্ট্রির যদি ধরুন 49-51%, অর্থাৎ যারা ইন্ডাস্ট্রি চালাবে, যারা টেকনোলজি ইউজ করবে, তারা ম্যান পাওয়ার ইউজ করবে, সরকারি লোকও থাকবে, থেকে সরকার থাকবে 49% শেয়ার এবং ওই জনগণ বা উদ্যোক্তা থাকবে 51% শেয়ার। চালাইলে এই আপনারা যারা এখন অভিযান চালাচ্ছেন ওই অভিযান এখানে না চালে ওই ইন্ডাস্ট্রিতে চালাইলে
তখন তো আপনার স্বচ্ছভাবে ভালো মালটা চলে আসতো। আপনি দেখতেন না নুডলসে খারাপ জিনিস আছে কিনা, অমুক প্রোডাক্টে খারাপ আছে কিনা, জুসে খারাপ জিনিস দিচ্ছে কিনা, এই নিয়ে আপনার অভিযান করা দরকার ছিল না। আপনি ওখান থেকে প্রোডাক্ট ভালো আসতো, সারা দুনিয়ার মানুষ ওখান থেকে বা বাংলাদেশি মানুষ ভালো প্রোডাক্টটা পেত, নির্ভরযোগ্য প্রোডাক্ট। কিন্তু আমরা পাচ্ছি না, কারণ সরকার চালাতে পারে না। আর তিক্ত অভিজ্ঞতা দেখুন না, বাংলাদেশ বিমান লসের পর লস দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা লস দিচ্ছে, কারণ সরকার পরিচালনা করছে, সরকারি লোক দিয়ে চালাইতে পারেনি। আসুন বাংলাদেশ ট্রেড সহ শুরু করা ইন্ডিয়া পার্ট ইন্ডাস্ট্রি, সমস্ত ইন্ডাস্ট্রিগুলো তো ব্রিটিশ আমলে যেগুলো করে গেছে ওটাও ধ্বংস হয়ে গেছে, আপনি সরকার চালাতে পারেননি। তা আপনারা যেটা চালাতে পারেন নাই ওইটার তদন্ত করতে যান না, ওইটার অভিযান নেই। অভিযান হলে আমি যেটুকু চালাইছি সেটার উপরে। এরপরেও আপনারা যারা সাধারণ মানুষ তারা না বুঝেই নিতান্ত তাদেরকে বলছে ভয় করে কথা বলেন না। না, এটা ভয়ের কোনো ব্যাপার না। আমি যদি ভুল করে থাকি আমাকে সংশোধন করুন, কিন্তু আমার এই কথার জন্য যদি মনে করেন এই এক বেটা ইনি এত কথা বলে, তাহলে একটু ধরিয়া তাকে শাস্তি দিই, হ্যাঁ দিতে পারেন, কিন্তু ওই শাস্তিটা অন্যায় হবে কিনা সেটা বুঝে রাখেন। এভাবে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। ভালো কাজের জন্য উদ্যোগ নেব, খারাপ কাজের জন্য উদ্যোগগুলো নেব না। তাই আমরা শেষে যেটা বলবো যে হুকুম করলে আমরা মানতে হবে এমন নয়। আমার বাবা যে হুকুম করবে সেটা আমাকে জাজ করতে হবে কোরআনের জ্ঞানের আলোকে, যে আমরা হুকুম মানবো কিনা, মানলে আমাদের দেশ জাতীয় নিজেদের উপকারে বা নফসের উপকার হবে কিনা। আর যদি না হয় তাহলে সেই হুকুম মানলাম না। আর বাবাকে বোঝানোর চেষ্টা করব, সরকারকে আপনারা বুঝাবেন। প্রতিটি সেক্টরে সরকারের যত অন্যায় আইনগুলো আছে আপনারাই আমাদের থেকে ভালো জানবেন, আপনারা বুঝাবেন এই আইন এটা প্রতিরোধ করতে হবে। যেমন হাকিম নড়ে তো হুকুম নড়ে না, হুকুম রয়ে গেছে, হাকিম তো চলে গেছে। এখন হাকিম চলে গেছে, আপনি ওই হুকুম কিভাবে চলতে পারে, ওই হুকুম কেন বাস্তবায়ন হবে? আপনি হুকুম পরিবর্তন করেন, সংস্কার এখানে দরকার। সংস্কার কোথাও দরকার? শিক্ষায় দরকার। সংস্কার কোথাও? নীতি নেই, নৈতিকতে, আইন প্রয়োগে, সমস্ত জায়গায় কোরআনের দলিলের ভিত্তিতে সংস্কার দরকার। তাহলে জাতি এক হবে, একভাবে উন্মোচিত হবে, জাতির জ্ঞানবোধ হবে, প্রতিটা মানুষ জ্ঞানী হবে, প্রতিটা মানুষ জ্ঞানীদেরকে সম্মান দিতে পারবে, চোর শাসনকে সম্মান দেবে না তখন। সুতরাং আমরা যদি এক জাতি এক নীতিতে চলতে পারি, এই জাতি ডেভেলপ হবে, বাংলাদেশ উন্নত হবে। আপনার এই অভিযান চালাইয়া, এইভাবে চালাইয়া, প্রতিরোধ করে আপনি অধিক সফলতা এবং সফলতা পাবেন না। আল্লাহ হাফিজ।